যেটা পড়তেছি এখন ওটা হচ্ছে প্রোভাইড সাপোর্ট ডিউরিং, হ্যাঁ তাহলে এই ধরো তাহলে প্রেগন্যান্সি কেয়ার বলতে আমরা কি বুঝি? এই অবজেক্টটা, এই টার্মটা শেষ করে আমরা কয়টা জিনিস আমরা জানতে পারবো কি প্রেগন্যান্সি কেয়ার কাকে বলে, ইম্পর্টেন্স কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি, প্রি প্রেগন্যান্সি রিস্কগুলো কি কি, এবং প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন, আমরা কিভাবে প্রিপারেশন নিব প্রি প্রেগন্যান্সি। তারপর হচ্ছে এলিমেন্ট ডিউ টু প্রেগন্যান্সি, হ্যাঁ অসুস্থতাগুলো প্রেগন্যান্সি টাইমে অসুস্থতাগুলো কি কি, ইমার্জেন্সি সিচুয়েশন ডিউরিং প্রেগন্যান্সি, হ্যাঁ ভ্যাকসিনেশন হ্যাঁ সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করে শুরু করি। কিরকম? প্রোভাইড সাপোর্ট ডিউরিং অ্যান্টিনাটাল, পোস্টনাটাল এন্ড নিওনাটাল পিরিয়ড। গর্ভকাল হ্যাঁ গ্যাস্ট্রেশন পিরিয়ড, গর্ভকাল। তাহলে প্রেগন্যান্সি হচ্ছে একটা কন্ডিশন যেখানে ওভাম ফার্টিলাইজড হয়, হ্যাঁ ওভাম ফার্টিলাইজড হয়, ওভাম ইমপ্ল্যান্ট করে ইউট্রাসের মধ্যে জন্মাবে, হ্যাঁ বাচ্চার জন্ম হবে, হ্যাঁ গ্যাস্ট্রেশন পিরিয়ড। এই কাজটা সম্পন্ন হতে সময় লাগে 280 দিন বা 40 সপ্তাহ। ঠিক আছে, হ্যাঁ তাহলে এই প্রেগন্যান্সি পিরিয়ডটাকে এই যে আমরা বললাম কত সপ্তাহ? 40 সপ্তাহ, 52 সপ্তাহ 1 বছর, তাই না? তাহলে 40 সপ্তাহ 10 মাস 10 দিন। এই সময়টাকে আমরা আবার 3টা টাইমে ভাগ করছি। ওই টাইমগুলো হচ্ছে কি কি? 3 মাস পর পর, 9 মাস, হ্যাঁ 10 মাস 10 দিন, কিন্তু আমরা 3 মাস পর পর ওই সময়গুলোকে ভাগ করছি। হ্যাঁ ফার্স্ট ট্রাইমেস্টার কখন? 12 সপ্তাহ পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 12 সপ্তাহ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, হ্যাঁ সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে যে 13 থেকে 24 সপ্তাহ, এবং 25 থেকে 40 সপ্তাহ পর্যন্ত হচ্ছে যে থার্ড ট্রাইমেস্টার। 25 থেকে 40 সপ্তাহ পর্যন্ত হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। ইম্পর্টেন্স অফ কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি, কি কেয়ারগুলো দরকার? হ্যাঁ prenatal care also known as antenatal care, prenatal care বা antenatal care is a type of prevalence health care. It is provided in the form of the medical checkup consisting of recommendations on meaning a healthy lifestyle and the provisions of the medical information such as maternal physiological change maternal physiological change in pregnancy, biological change, and prenatal nutritional including prenatal vitamins which prevents potential health problem throughout the course of the pregnancy and promote the mother and child health care. The importance of care during pregnancy, বুঝতে পারছেন? আমরা প্রেগন্যান্সি কেয়ার কাকে বলছি? ওভাম দিয়ে ফার্টিলাইজড হওয়ার পর থেকে বাচ্চা প্রসূত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, ওটার নাম হচ্ছে কি প্রেগন্যান্সি পিরিয়ড বা গর্ভকালীন সময়। এই সময়ের মধ্যে এই সময়টাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। কয়টা ভাগ করছি? 3টা ভাগ। এই 3টা ভাগের নাম দিয়েছি আমরা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে কত সপ্তাহ? 1 থেকে 12 সপ্তাহ, হ্যাঁ 13 থেকে 25 সপ্তাহ পর্যন্ত হচ্ছে 13 থেকে 24 সপ্তাহ পর্যন্ত হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 25 থেকে 40 পর্যন্ত হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। হ্যাঁ এগুলোতে প্রত্যেকটা ট্রাইমেস্টারের মধ্যে বাচ্চার কন্ডিশনটা এক রকম হবে। হ্যাঁ তাহলে ওই সময়ের মধ্যে আমাদেরকে কি করতে হবে? ওই সময়ের মধ্যে আমরা ফিজিওলজিক্যাল চেঞ্জ লক্ষ্য করব। মায়ের ফিজিওলজিক্যাল চেঞ্জ, শারীরিক গঠনের যে পরিবর্তন হবে ওটা আমরা লক্ষ্য করব। এই সময় মায়ের কিন্তু আলাদা একটা সেবার প্রয়োজন। ঠিক আছে, আমরা তাকে ভারী কাজ করতে দিব না, হ্যাঁ তাকে দিয়ে বেশি কাজ করাবো না, সে যাতে রেস্টে থাকে, মানসিকভাবে যাতে উৎফুল্ল থাকে, হ্যাঁ এবং হাসি খুশি থাকে, হ্যাঁ ওই সময়ের মধ্যে আমরা ওটার চেষ্টা করব। হ্যাঁ তার লাইফস্টাইল, প্রভিশনস অফ দ্য মেডিকেল ইনফরমেশন, এবং তার যদি কোনো
মেডিকেল বা চিকিৎসা বা কোনো স্বাস্থ্যের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, হ্যাঁ, শারীরিকভাবে অসুস্থতার কারণে যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটার ব্যবস্থা করব। প্রি প্রেগন্যান্সি রিস্ক, প্রি প্রেগন্যান্সি রিস্ক, প্রি প্রেগন্যান্সি রিস্ক বলতে আমরা কি বুঝি? প্রি প্রেগন্যান্সি রিস্ক মানে প্রেগন্যান্সির আগে, হ্যাঁ, যেটা হলে অনেক সময় দেখেন না অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা 3 মাস 4 মাস হওয়ার পরে অ্যাবর্শন হয়ে যায়, তাই না? হ্যাঁ, 2 মাস পরে অ্যাবর্শন হয়ে যায়। কেন হয়ে যায়? এগুলো হচ্ছে প্রি প্রেগন্যান্সি রিস্ক। অ্যাবর্শন হয়ে যাওয়াটা প্রি প্রেগন্যান্সি রিস্ক। হয়তো ব্লাড প্রেশার বেড়ে গেছে, হয়তো তার ওয়েট বেড়ে গেছে, হয়তো তার কোনো অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো রক্তশূন্যতার কারণে হচ্ছে, হ্যাঁ, আবার হয়তো দেখা যাচ্ছে কি ডায়াবেটিস আছে। এগুলোর কারণে এগুলো হচ্ছে প্রি প্রেগন্যান্সি রিস্ক। প্রি প্রেগন্যান্সি রিস্ক তাহলে কি কি প্রি প্রেগন্যান্সি রিস্ক হচ্ছে কি কি? হাইট, ওয়েট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং অ্যানিমিয়া। প্রি প্রেগন্যান্সি রিস্ক কটা বলছি? হাইট, ওয়েট, ডায়াবেটিস, হাইট, ওয়েট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, প্রেশার, অ্যানিমিয়া। হ্যাঁ, তাহলে এটার মধ্যে প্রি প্রেগন্যান্সি রিস্ক হচ্ছে কি কোনটা? ডায়াবেটিস, আর কি? হাইট, হ্যাঁ, হাইট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাইট, ওয়েট, ডায়াবেটিস, হাইট, ওয়েট, ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার, হ্যাঁ, PRESSURE। হ্যাঁ, তাহলে আপনার প্রোভাইড সাপোর্ট ডিউরিং অ্যান্টিনেটাল, পোস্টনেটাল এন্ড নিউনেটাল পিরিয়ড। আমরা এখন যেটা পড়তেছি ওটা হচ্ছে যে কি প্রেগন্যান্সি রিস্ক। তাহলে প্রি প্রেগন্যান্সি রিস্ক গুলো কি কি? হ্যাঁ, হাইট, ওয়েট, ডায়াবেটিস, অ্যানিমিয়া আর ব্লাড প্রেশার। কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। এখন তো আমাকে পরীক্ষা পাই আমাকে জিজ্ঞেস করে প্রি প্রেগন্যান্সি এটা প্রবলেম ক্লাস থাকে একটা, দেখেন আপনি কোর্সের সাথে একটা ক্লাস আছে এখানে, দেখছেন? এই ক্লাসের মধ্যে আপনি এখানে এই কোর্সে কি কি কোর্সে সব আছে, হ্যাঁ। এখন আপনাকে একটা জিনিস এখানে তো জিজ্ঞেস করবো আমরা কি করতেছি? প্রি প্রেগন্যান্সি সাজেশন, প্রি প্রেগন্যান্সি রিস্ক। এই যে দেখছেন 2 নম্বর দেখছেন প্রি প্রেগন্যান্সি রিস্ক ইজ অ্যাসেসড, মানে কি আমার ক্যান্ডিডেট, আমার কেয়ার গিভার প্রি প্রেগন্যান্সি রিস্ক গুলো সম্পর্কে জানে, ইয়েস না নো? জানলে ইয়েস, তাহলে নো। এটা তো একটা মাথা আছে না আপনাদের? তাহলে এগুলো আপনাদের জিজ্ঞেস করবে না? এখন আপনাকে বলতো আপনি প্রি প্রেগন্যান্সি রিস্ক সম্পর্কে জানেন? দেখেন জানেন, তাহলে বলুন তো কি? তো আমি বলবো হ্যাঁ স্যার, হাইট, ওয়েট, ডায়াবেটিস, হাইপারটেনশন বা ব্লাড প্রেশার, হ্যাঁ, ডায়াবেটিস, এগুলো হচ্ছে প্রি প্রেগন্যান্সি রিস্ক। ঠিক আছে? সুন্দর না? পড়াগুলো কত সুন্দর, একদম বাচ্চাদের মতো না? হ্যাঁ, মানে এটা লাইন বাই লাইন পড়া করতে হচ্ছে না, গাদা গাদা প্রশ্ন মুখস্থ করতে হচ্ছে না, হ্যাঁ, লাইন বাই লাইন শুধু কয়েকটা পয়েন্ট। মানে প্রি প্রেগন্যান্সি রিস্ক কি? হাইট, ওয়েট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, পাঁচটা। এই যে চেকলিস্টটা আছে পিছনে চেকলিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর এগুলো আমরা কিন্তু ফলো করতে পারি নাই, হ্যাঁ, কারণ আমরা কষ্ট দেখি নাই কিরকম হয় দেখেন, কিন্তু এখন একবার দুবার হওয়ার পরে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, যার কারণে আপনারা এগুলো ইজিলি পাচ্ছেন, তাই না? এখান থেকে যে প্রশ্ন আসবে আপনাকে জিজ্ঞেস করবে এগুলা, বই আছে? বই একটু সংগ্রহ করলে ভালো হতো। যেমন মনে করেন আপনার এটা আছে না, কি বই? যেটা চাইছি যেটা স্পেশালিস্ট, গুড। এই দেখেন এটার পিছনে একটা চেকলিস্ট আছে, দেখেন কোন পিছনে পেজটা, এই যে এটা হচ্ছে আমার চেকলিস্ট। আপনারা এগুলো সব জানা লাগবে, হ্যাঁ, এগুলো জানলে আপনি পাস। হ্যাঁ, যেমন আমরা এখন যেটা পড়াচ্ছি প্রি প্রেগন্যান্সি রিস্ক আছে আপনাদের এখানে আছে, তাহলে আপনারা যে সময় প্রি প্রেগন্যান্সি রিস্কটা পারে কিনা আমার ক্যান্ডিডেট, হ্যাঁ, কেয়ার গিভার ওটা পারে কিনা, পারলে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবে বাস। তারপর প্রি প্রেগন্যান্সি রিস্কগুলো তাহলে হচ্ছে কি? হ্যাঁ, আচ্ছা, প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন সাজেশনস। এখন প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন সাজেশনস, প্রেগন্যান্সির পূর্বে আপনি কিভাবে মানে সাজেশন দিবেন,
প্রেগন্যান্সি পূর্বে কাকে? মায়েদেরকে। হ্যাঁ, কিভাবে দিবেন? মেক এ প্ল্যান অ্যান্ড টেক অ্যাকশন। আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে কিভাবে ডেলিভারিটা কোথায় হবে, ডেলিভারি আপনি কোথায় করাবেন, কি বাড়িতে করাবেন না হসপিটালে করাবেন নাকি হেলথ কেয়ারে করাবেন নাকি হেলথ হোমে করাবেন, মানে কোন জায়গায় করাবেন ওটা একটা আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। তারপর ডক্টর ভিজিট করতে হবে। হ্যাঁ, ডক্টর সি ইউর ডক্টর। হ্যাঁ, শিডিউল এ প্রিকনসেপশন চেকআপ with your healthcare provider, discuss your medical history, current health status, and any medication you taking, addressed any chronic condition, and receive guideline on how to manage the during pregnancy. আমি ডক্টর ভিজিট করব কেন? আমার পূর্বের কি রোগ আছে, পূর্বের কোনো আমার রোগ আছে কিনা, আমি বাচ্চাটা যে নিচ্ছি এই বাচ্চাটা আমি ধরে রাখতে পারবো কিনা, ঠিক আছে, এটা ধরে রাখতে গেলে আমার কি কি করতে হবে। হয় না অনেকের এরকম হচ্ছে না যে অল্পের মধ্যে মানে 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে কি হয়ে যাচ্ছে, অ্যাবর্শনের মতো হয়ে যাচ্ছে। তাহলে ওটা না হওয়ার জন্য হ্যাঁ, এবং আমার কি কি সতর্কতা অবলম্বন করলে আমি সুস্থভাবে আমার ডেলিভারিটা সম্পন্ন করতে পারবে। এটা বিভিন্ন কারণে হয়। এই যে ডায়াবেটিস, হাই ডায়াবেটিস আছে, অ্যানিমিয়া, এগুলো না থাকার পিছনেও কারণ হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি। যদি মনে করেন আপনার বাচ্চা আসার পরে আপনার কোনো হয়তো পড়ে গেছেন বা কোনো আঘাত পাইছেন, জায়গা খাইছেন বা বসা থেকে পড়ে গেছেন বা এই ধরনের কোনো একটা কারণে ওগুলা হয় থাকে, ঠিক আছে। তবে তার মধ্যে প্রি প্রেগন্যান্সি রিস্ক গুলো হচ্ছে অন্যতম। বেশিরভাগ আপনি যখন খেয়াল করবেন এগুলো থাকবে। হয়তো দেখা যাবে যে কি মার হাই ব্লাড প্রেশার, আবার দেখবেন সুগার বেশি, আবার দেখবেন যে কি অ্যানিমিয়া, রক্তশূন্যতা আছে, যার কারণে এরকম হ্যাঁ প্রি প্রেগন্যান্সি এই কন্ডিশনগুলো দেখা যাবে। তো প্রি প্রেগন্যান্সি প্রিপারেশনের মধ্যে আমাকে প্রথমে বলছে যেটা মেক এ প্ল্যান অ্যান্ড টেক অ্যাকশন, সি ইউর ভিজিট, প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন। হ্যাঁ, প্রি প্রেগন্যান্সি প্রিপারেশনগুলো আমরা কিভাবে করতে পারি? প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন, হ্যাঁ, প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন মধ্যে আমাদের কি থাকবে? প্রথম হচ্ছে যে মেক এ প্ল্যান এন্ড টেক অ্যাকশন। মেক এ প্ল্যান এন্ড টেক অ্যাকশন। হ্যাঁ, প্রথমে কি করতে হবে? আমাকে প্ল্যান করতে হবে। আমি প্ল্যান করব কিভাবে? স্টার্ট বাই সেটিং ক্লিয়ার গোল এন্ড টাইমলাইন for your pre-pregnancy preparations. Create a checklist of tasks and gradually work through them. Pre-pregnancy প্ল্যানের মধ্যে আমাদের কি করতে হবে? স্টার্ট সেটিং ক্লিয়ার গোল, একটা নির্দিষ্ট একটা আপনার কি থাকতে হবে? ক্লিয়ার একটা গোল থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি বাচ্চা নিব, হ্যাঁ, আমি মানে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে ফেলছি যে বাচ্চা নিব। হ্যাঁ, ওইরকম মেক এ প্ল্যান এন্ড টেক অ্যাকশন। হ্যাঁ, তারপর হচ্ছে কি সি ইউ ডক্টর। হ্যাঁ, সি ইউ ডক্টর। হ্যাঁ, মানে ডক্টরকে ভিজিট দেওয়া, ডক্টরকে দেখানো। হ্যাঁ, তারপর হচ্ছে টেক 400 মাইক্রোগ্রাম অফ ফলিক অ্যাসিড এভরি ডে। হ্যাঁ, যখন আপনি সম্মত করবেন যখন বাচ্চাটা চলে আসছে তখন আপনাকে কি করতে হবে? 400 টেক গ্রাম ফলিক অ্যাসিড, এত এমজি ফলিক অ্যাসিড পার ডে। হ্যাঁ, এত এমজি ফলিক অ্যাসিড আপনাকে প্রত্যেকদিন কি করতে হবে? রিসিভ করতে হবে, ঠিক আছে, গ্রহণ করতে হবে। স্টপ, যদি আপনি আগে যদি অ্যালকোহল পান করে থাকেন, আগে যদি আপনি স্মোক করে থাকেন, তাহলে এই সময়ের মধ্যে আপনার স্টপ স্মোক এন্ড অ্যালকোহল টেকিং, স্টপ অ্যালকোহল এন্ড স্মোকিং। হ্যাঁ, অ্যালকোহল এবং স্মোকিং গ্রহণ করে থাকলেও এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে?
এগুলা ত্যাগ করতে হবে। অ্যাবাউট টক্সিক সাবস্টেন্স, অনেকে টক্সিক সাবস্টেন্স গ্রহণ করে না, টক্সিক সাবস্টেন্স, হ্যাঁ, এই টক্সিক সাবস্টেন্সগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। টক্সিক সাবস্টেন্স বলতে কি বোঝাচ্ছে, মানে মিনিমাইজ এক্সপোজার অফ হার্মফুল কেমিক্যাল সাচ অ্যাজ লিড, পেস্টিসাইডস and certain cleaning products be continuous in occupational setting with potential hazard. এই যে আমরা কিছুক্ষণ আগে অ্যারোসল মারছি, এটা হ্যাজার্ডের মতো হচ্ছে আপনার, কারণ আপনি বর্ষণ অ্যারোসল মারছে, এটা আপনি কিছু করতে পারছেন না গ্যাসটা, রাইট? ঠিক আছে, এইগুলা তারপর সীসা বা ওই ধরনের কেমিক্যালগুলো আপনাকে কি করতে হবে, আপনি যদি এক্সপোজ না হন, মানে একটা এক্সরে যদি আপনাকে একবার করা দরকার, সেখানে আপনি 3-4 এক্সরে করে ফেলেন, তাহলে আপনি এটা রেয়ার এক্সপোজ হয়ে যাচ্ছেন। ওরকম যাতে এক্সপোজ না হন, কেমিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, এগুলো আপনাকে কি অ্যাভয়েড করতে হবে, এগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড টক্সিক সাবস্টেন্স এন্ড এনভায়রনমেন্টাল কন্টামিনেন্টস, হ্যাঁ, কন্টামিনেশন, দূষিত হওয়া, কন্টামিনেশন হয়ে যাওয়া, হ্যাঁ, অ্যাভয়েড কি টক্সিক সাবস্টেন্স, avoid toxic substance, and contaminated environment, contaminated environment, ঠিক আছে, এগুলো আপনাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিচ এন্ড মেইনটেইন দ্য হেলদি ওয়েট, রিচ এন্ড মেইনটেইন, হ্যাঁ, রিচ এন্ড মেইনটেইন কি, মেইনটেইন হেভি ওয়েট, হেভি ওয়েট আপনাকে কি করতে হবে, পরিহার করতে হবে। Learn your family history. Get help for violence. Get help for violence. Violence মানে কি? Violence is দূষিত, মানে সব দূষণ এরকম অনেক দূষিত, সহিংসতা। Violence মানে কি, সহিংসতা। If you in a abusive relationship, check help and support to the ensure the safety. Domestic violence can have severe consequence during pregnancy. সহিংসতা এড়িয়ে চলতে হবে আপনাকে, ওই সময়ের মধ্যে সহিংসতা এড়িয়ে চলতে হবে। Learn your family history. Learn your family history. Learn your family history বলতে আপনার ফ্যামিলির মধ্যে ওই ধরনের কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, হ্যাঁ, যেমন আগে পূর্বে আমার মা বা আমার দাদি বা আমার দাদির মা, ঠিক আছে, আমার বংশ পরস্পরাই, হ্যাঁ, ওরকম কোনো হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ, মানে 2 মাস পরে বা 3 মাস পরে বর্ষণ হয়ে গেছে, হ্যাঁ, 4 মাস পরে বর্ষণ হয়ে গেছে বা মিসক্যারেজ হয়েছে, এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা এটা আপনাকে জানতে হবে, হ্যাঁ। আপনি না জানলে এটা ডাক্তারকে করতে পারবেন না। তো আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, যখন চেক আপ করি, হ্যাঁ, তখন ডায়াবেটিস চেক আপ দিল, তখন বলে কি আপনার পরিবারের কারো ডায়াবেটিস আছে কিনা জিজ্ঞেস করে না, পরিবারের কারো ডায়াবেটিস আছে, আপনার বাবার আছে বা আপনার দাদুর ছিল, এই ধরনের হিস্ট্রি জিজ্ঞেস করে না, করে, হ্যাঁ, ওই হিস্ট্রিটা। লার্ন ইউর ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি আপনাকে জানতে হবে। গেট ম্যাটারনিটি হেলদি, গেট মেন্টালি হেলদি, গেট মেন্টালি হেলদি। Mentally healthy. Mentally চেহারা বাচ্চাদের কেমন কন্টাক্ট কিভাবে কি চেহারা বাচ্চাদের নিবন বেবির মতো, তাই না, হ্যাঁ, কি করে কাজ এই বেবি কথা কাহিনী বুঝতে হবে, বেবি করতে আসছে পড়াতে নাকি কাজে যাচ্ছে, হ্যাঁ,
প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন, হ্যাঁ, রিচ এন্ড মেইনটেইন হেভি ওয়েট। তাহলে এই পয়েন্টটা আছে কিনা দেখেন তো এখানে জি স্যার। আপনার চেক লিস্টে আছে, এটা পয়েন্টটা প্রি প্রেগন্যান্সি প্রিপারেশনটা আছে দেখেন তো আছে। বই কইছিলাম যে কার এই তো স্যার আছে তো। 3 নাম্বার আছে। প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন আছে। আছে স্যার। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে কিন্তু আবার জিজ্ঞেস করবে, ঠিক আছে? সে কারণে পয়েন্টগুলো আমাদেরকে কি রিমেম্বার, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, ঠিক আছে? তারপরে এলিমেন্ট ডিউ টু প্রেগন্যান্সির কারণে আপনি কি কি ধরনের অসুস্থ হচ্ছেন। নশিয়া এন্ড ভমিটিং হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, বার্টিক হতে পারে, কনস্টিপেশন হতে পারে, হেডেক, ফিট ব্যাকএক বা এডিমা। হ্যাঁ, ইমার্জেন্সি সিচুয়েশন ডিউরিং প্রেগন্যান্সি চলাকালীন সময় কি সমস্যা হতে পারে? vaginal bleeding, severe vomiting, decreased movements of the body, fever, severe abdominal pain, suspected ruptured membrane, seizure and shock. Seizure তো কি? কিছু নেই। শক, মূর্ছা যাওয়া। শক মানে কি? জ্ঞান হারিয়ে ফেলা, অজ্ঞান হওয়া। এগুলো কিন্তু আপনার জন্য কি খুব রিস্কি, হ্যাঁ? ইমার্জেন্সি সাইন একদম আপনার প্রেগন্যান্সি চলাকালীন সময়ে এগুলো আপনার জন্য কি, হ্যাঁ, ইমার্জেন্সি কি সাইন এন্ড সিম্পটম ডিউরিং প্রেগন্যান্সি টাইমের মধ্যে আপনার ইম্পর্টেন্ট, হ্যাঁ? সব মানে মূর্ছা যাওয়া, জ্ঞান হারিয়ে গেল, সবই চলে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, অচেতন হয়ে যাওয়া। ওটা কি শুনবে? না, রেসপন্স থাকবে না। শুনবে না কিন্তু ইয়া থাকবে। আচ্ছা কমাইতে আমরা কি বলি? পালস থাকবে কিন্তু এই ব্লাড প্রেশার কমে যাবে। হ্যাঁ, এটা থাকবে। মানে কমাইতে আমরা যেটা বলবো সেটা শুধু সব মানে উনি অজ্ঞান হয়ে যাবে। এই অবস্থায় আমাদেরকে বলতে এই অবস্থায় তাড়াতাড়ি করে নরমাল স্যালাইন দিয়ে না না হাসপাতালে পাঠানো। শুনতো হ্যাঁ। সব নর্মাল স্যালাইন দিয়ে। এই অবস্থায় নরমাল স্যালাইন দিয়ে বিপি উঠানোর জন্য নমস্কার দিয়ে হাসপাতালে পাঠানো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নয়তো রোগী মারা যেতে এটা পারে। খুব ইম্পর্টেন্ট। এটা না পাঁচটা আমরা কি বলছি, ইমার্জেন্সি সাইন অফ সিম্পটম ডিউরিং প্রেগন্যান্সি। ইমার্জেন্সি সাইন প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে ইমার্জেন্সি সাইন কি কি? একটা হচ্ছে ভেজানাল ব্লিডিং রক্তক্ষরণ, হ্যাঁ, আর একটা হচ্ছে ভমিটিং, ভমিটিং, ডিক্রিজ মুভমেন্ট অফ দ্য বেবি, মানে বাচ্চা নড়াচড়া না হলে, হ্যাঁ, বা বাচ্চা নড়াচড়া কমে গেলে। 3 নাম্বার। 4 নম্বর হচ্ছে জ্বর, অতিরিক্ত জ্বর, হাইপারপারেক্সিয়া, হ্যাঁ, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা কাউন্টে আসে না। তারপরে সাসপেক্টেড রাপচার মেমব্রেন, হ্যাঁ, সিজার, শক, ঠিক আছে? এই পাঁচটা হচ্ছে কি প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে মানে ইমার্জেন্সি সাইন এন্ড সিম্পটম। ভ্যাকসিনেশনের মধ্যে বলছে এখানে এই সময়ের মধ্যে আমাদেরকে দুইটা ভ্যাকসিন দেওয়া দরকার। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, একটা হচ্ছে কি ডিপিটি, হ্যাঁ, ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া, পারটোসিস, টিটানাস, হ্যাঁ, ডিপথেরিয়া, পারটোসিস এবং টিটানাস। ভ্যাকসিনেশনের এটা একটু বড় করা দরকার ছিল, এখানে একটু খুব ছোট করে দিয়েছে। এখানে একটা চার্ট দিলে খুব সুন্দর হতো, হ্যাঁ, এই ভ্যাকসিনেশনের যদি একটা চার্ট দিত সেটা মানে আগেই, হ্যাঁ, আগে এখানে বলছে মোস্ট ভ্যাকসিনেশন দ্য সেফ ডিউরিং প্রেগন্যান্সি অফ দ্য সাম such as the flu vaccine and Tdap, adult tetanus, diphtheria and the acellular pertussis vaccine। মানে এই দুটো ভ্যাকসিন তার জন্য সেফ আর কি। আমরা যে টিটি নিচ্ছি না, 3টা ডোজ দিচ্ছি না টিটি, ওটার মধ্যে কিন্তু এখন কিন্তু ওটার মধ্যে ডিপিটি ঢুকে দিয়েছে। আগে ছিল শুধু টিটি, এখন ওটার মধ্যে ডিপিটি করে ফেলছে, ওটা টিটি নাই। ওটা মাপতে না জানলে ওদেরকে যদি দিলে ওরা তো কিছু ঢুকাতে পারবে না। হ্যাঁ, ওই চিঠি দেখছি একটু মানে 1 ml এর মতো আছে। 1 ml কোথা? 0.5 ml। ও সরি হ্যাঁ হ্যাঁ 1 ml তো অনেক পানি। 1 থেকে অনেক কম। 0.5 হ্যাঁ 0.5 ml। এবার 0.5 ml এর মধ্যে যারা মাপতে জানে না যারা মাত্রা ওটা অর্ধেক করে ফেলবে। অর্ধেক যাবে যাবে না। কেন যাবে না জানেন? থেকে যাবে সব মানে মেডিসিনটা একেবারে আমার নাম করি টেকনিক আছে একটা। ওই যে ভাইরাস বোতলের মধ্যে মাথার মধ্যে একটা ইয়ে থাকে না, হ্যাঁ পাকা মতো করে রাখে না, সজীবন নিয়ে দেখছি খুব ইম্পর্টেন্ট।
ভালো কথা বলছো অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মাস্ক সব ভালো কথা বলতেছে কেন বলতেছে আমরা তো ওই কাজের লোক তো স্কোর মন ভালো প্রতিদিন কত সিদ্ধ যে করে মানুষের হাত ওখানে কাজ করো। এই যে বাকি এটা জানো হসপিটালে এটা বায়াতে এরকম থাকে না হ্যাঁ 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 ওই ইয়াটা অ্যাম্পুলটা অ্যাম্পল অ্যাম্পল অ্যাম্পুলটা এই দেখেন একটু ওদিকে খেয়াল করেন অ্যাম্পুলটা এরকম থাকে না হ্যাঁ জি স্যার। টিটাভ্যাক্সের অ্যাম্পুলটা মনে করেন এরকম না তো না ওইটা কি আর- এটা ভুল। এটা টিটাভ্যাক্স এরকম থাকে না অ্যাম্পুলটা না না এরকম না তো এটা ভুলটা থাকে যে এটা কন্টেনার এটা তো আপনি অ্যাম্পল দিছেন হ্যাঁ ওটা কন্টেনার থাকে অ্যাম্পুলের কথা বলি আমি আচ্ছা ওটার কথা বললাম না অ্যাম্পুলের কথা বলি অ্যাম্পুলের যে ক্রিটিক্যাল সিচুয়েশন ওটার কথা বলতেছি ক্রিটিক্যাল বলতে কি এখানে এটা থাকে কত 0.05 ml তাহলে একবার তলালে খাবে এতটুকু না 0.05 না 0.5 0.5 0.5 0.5 ml 0.5 কিছু নেই 0.5 ml খাবে এতটুকু থাকে তাই না হুম 0.5 ml থাকে না হ্যাঁ 0.5 ml 0.5 0.5 ml হচ্ছে যে 1 ml এর অর্ধেক একেবারে ভালো 1 ml 1 ml এর অর্ধেক তাহলে তাহলে এটা মনে করেন এতটুকু থাকে আর কি হ্যাঁ হ্যাঁ বা এতটুকু থাকলো এই ভাইজন ধর এতটুকু থাকলো ঠিক আছে অতটুকু থাকলো কেমন তাহলে দেখা যাচ্ছে যে কি এটা যখন আপনি উপর করবেন হুম। আনার সময় যখন উপর হয়ে গেছে তখন এটার অর্ধেক এতটুকু আপনার এখানে উপরে চলে গেছে। উপরে হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে 2% বা এতটুকু এটা এখানে চলে গেছে হ্যাঁ। এই এখানে চলে গেছে আর ওখান থেকে এখান থেকে পড়ো না এটা হ্যাঁ। এটা যতক্ষণ পর্যন্ত আপনি টোকা দিবেন না টোকা অনেকক্ষণ টোকা দিতে হবে টোকা অনেকক্ষণ না মানে 2-3টে টোকা দিতে হবে প্রথম টোকায় পড়ে যাওয়ার কথা প্রথম টোকায় না পড়ে দ্বিতীয় টোকায় পড়ে যায় 2 থেকে 3টে টোকা দিতে হবে ঘুরিয়ে এরপরে যদি এটা না দেন তাহলে কি হবে ওগুলো উপরে থাকবে। এগুলো সব উপরে থেকে যাবে এই মেডিসিন গুলো সব উপরে যাবে। উপরে থেকে এখানে থেকে যাবে তাহলে এখানে ডোজ এতটুকু ছিল না হুম। এটা এতটুকু চলে আসবে ঠিক আছে হুম। ও কোনটা বলতে চাচ্ছে আমি বুঝতে ইয়া করি নাই হ্যাঁ ও যেটা বলতে চাচ্ছে তাহলে এই পানিটা অর্ধেক থেকে বেশি এখানে হুম। থাকার কথা ছিল ততটুকু এতটুকু তাই না এখন আসতে তলানে এটা দিলে কি আপনার ফুল ডোজ কমপ্লিট হচ্ছে হচ্ছে না তাহলে ওই যে টোকাটা দিচ্ছেন আর আপনি এখানে তো এদিকে নিডেলে নিডেলে কতগুলো থেকে যায় নিজের মাথা থেকে যায় হ্যাঁ নিজের নিজে নিবেন আপনি নিজের 1 ml 2 ml ডিপিএস নিচ্ছেন 2 ml ডিপিএস মাথায় কিন্তু এটা থেকে যাবে তোরা থাকে দেখছি ঠিক আছে এটাতে যদি কেউ ইঞ্জেকশনে হাওয়া নিয়ে কাপ করতে হ্যালো হ্যাঁ। বাবা আর কি? আমরা মধ্যবিত্তদের নিচে মনে হয় উপরের লেভেলের মনে হয় আচ্ছা 13 তারিখ না তাহলে সেটা হলে তোমার পেতে পারতো তুমি একটু সুন্দর আছে 13 তারিখ বিকাশ সারাদিন পেয়ে পারে মামা এখানে গিয়ে সুন্দর একটা গিয়ে দেখে না এটা তো না 13 তারিখ বিকাশ এই 13 তারিখ আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা সাইকেল আপনি এটা তো 90 ডিগ্রি কি 90 ডিগ্রি মাংস তো 90 ডিগ্রি মাংস তো সাবধানে সাবধানে 45 ডিগ্রি কেমনে দেওয়া যাবে সাবধানে দেওয়া যাবে স্যার এমফল বাংলার একটা টেকনিক শিখে দেন না অ্যাম্পুল ভাঙার জন্য অ্যাম্পুল ভাঙার বেস আছে কতগুলা অ্যাম্পুল ভাঙার জন্য কতগুলো আছে হ্যাঁ যেমন মনে করেন আপনি এটা এরকম আছে তো এরকম কতগুলো চুঙ্গা আছে না স্যার সব সময় তো আর ওগুলো আমাদের হাতে থাকে না হাতে ভাঙতে এরকম হয় কতগুলো না চুঙ্গা আছে বুঝছেন হ্যাঁ এই চুঙ্গাটা এটার মাথায় দিলে না ওটা
ওটা মুষ্টি ঠিক আছে ওটা দিয়ে সহজে পানা যায় কিন্তু সবসময় তো ওটা হাতে থাকে না। এই চুমুটা দিয়ে আর হাতে ফেটিকে ঠিক আছে স্যার আমাদের আর আমি একটা অ্যাম্পুল ভাঙার জন্য দেখছিলাম, সহজ উপায় হচ্ছে যে আপনার আমি আপনি যখন টোকা মারবেন না হ্যাঁ তখন একটু নরম হয়ে যায়। হ্যাঁ নরম হইলে অনেকগুলো না, না, না। কি রকম হয়ে জানেন মানে এরকম বামতে গেছে আরেকটা জিনিস দেখেন। হয়ে গেছে অ্যাম্পুলের গায়ে একটা ডট থাকে, আমি একটা দেখছিলাম স্যার ডট মানে এখানে এভাবে ধরে- নেক দেখে মতো এটা নাকের মধ্যে টিয়া থাকে ডট থাকে একটা, খেয়াল করছেন কেন দাগ জানেন? থাকে, হ্যাঁ, দাগ থাকে একটা এখানে একটা ডট থাকবে, হ্যাঁ হ্যাঁ ডটটা যে পাশে আছে বসে বাঁধবেন, ওই পাশে চাপ দিতে চাপ দিতে হবে। এখন আমি কি করছি জানেন স্যার হ্যাঁ, তাহলে ওটা easily হবে। পুরো ভেঙে গেছে ওই যে মানে ডটটা যে পাশে আছে, ডটটা যে পাশে থাকবে ওটা অপোজিটে, মানে ওই পাশে ডট না কি অপোজিটে যাবে। আমি আমার যেটা আছে ওটা ওইদিকে না, এটা কি আমার হাতের এদিকে থাকবে নাকি ওই পাশে থাকবে অপোজিট পাশে থাকবে, মানে ডক্টর দিকে আছে এরকম অপোজিটে। এদিকে ডক্টর হলে এইদিকে থাকবে। এদিকে চাপ দিবে ডট এখানে তো, এখানে ডট আছে তো, এই ডটটা আমার এদিকে তো খেয়াল করেন না। হ্যাঁ এই তো আমি কি এই এদিকে yes, হ্যাঁ, yes, এটাই। yes। ডটটা মানে আমাদের দিকে। হ্যাঁ, ডটটা আমার দিকে, ডটটা আউটসাইড থাকতে হবে, আউটসাইড মানে কি আমার দিক না ওই দিক অপোজিট সাইড। অপোজিট মানে এই পাশে মানে আমি বলি আমি যদি ধরুন ইয়া টেম্পলটা হাতে নিলাম এই যে মনে করেন এটা অ্যাম্পল, হ্যাঁ। ডটটা আছে এখানে, হ্যাঁ ঠিক আছে, আমি এভাবে বাঁধবো, ডটটা এদিকে না, ঠিক আছে, ডটটাকে আমি ঘুরিয়ে এক পাশে নিয়ে আসবো, ডটটা যে পাশে থাকবে ওটা অপোজিটে, এটা অপোজিটে বাংলা Opposite অপোজিট pressure। ডটের সাইডটা মানে ডক্টর সাইডে না ডক্টর সাইডে না ডটের সাইডে না, ডটের সাইডটা মানে ভালো। ডটের সাইডটা হচ্ছে সফট, সব আর ডটের পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে হার্ড। আর তাহলে সফটটা বাঁধতে গেলে আমি সফটটাকে শর্টের দিকে প্রেসার দিব প্রেসার তো ডটের সাইডে দিবে ডটের অপোজিটে, ডটটা সামনের দিকে থাকবে। ডটের সামনের দিকে থাকবে। অপোজিটে দিলে হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, আজকে আর বেশি করলাম না। অতটুকুই। এই আর প্র্যাকটিক্যাল কি করবে, যে প্র্যাকটিক্যাল কে করবে? হুম, প্র্যাকটিক্যাল কি করতে হচ্ছে? হ্যাঁ, স্যার ইনসুলিনের ওই বানিয়ে আসেন ইনসুলিন কি শিখতে আসেন, দিকে আসেন, কারা কারা। তাহলে এটার উপর যে প্রশ্নগুলো আছে, প্রি প্রেগন্যান্সি কেয়ারের উপর যে প্রশ্নগুলো আছে ওগুলো